নবম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রী, আজকের এই ভিডিওতে তোমাদের ইতিহাস বিষয় থেকে তৃতীয় অধ্যায়ের জুলাই বিপ্লব টপিকটি আলোচনা করব। মূলত জুলাই বিপ্লবের কারণ এবং ফলাফল সম্পর্কিত বিষয়গুলি তুলে ধরব। এখানে আমরা দেখে নেব যে জুলাই বিপ্লব হওয়ার আগের প্রেক্ষাপটটা কেমন ছিল। আমরা জানি 1815 খ্রিস্টাব্দে নেপোলিয়নের পতনের পরে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে একটি সম্মেলন হয় এবং এই সম্মেলনে যে তিনটি নীতি গৃহীত হয়েছিল তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ নীতি ছিল ন্যায্য অধিকার নীতি। এবং তোমরা মনে রাখবে এই ন্যায্য অধিকার নীতি অনুসারে কিন্তু ফ্রান্সের সিংহাসনে বুর্ব রাজবংশ আবার ফিরে এসেছিল এবং অষ্টাদশ লুই তিনি কিন্তু সিংহাসনে বসে। আমরা এখানে দেখে নেব অষ্টাদশ লুই তিনি কী বলেছিলেন। তিনি বলছে, জনবিরোধী নীতি গ্রহণ করে আমি দেশে দেশে ঘুরতে চাই না। তার মানে তোমরা বুঝতেই পারছো যে অষ্টাদশ লুই ফ্রান্সের সিংহাসনে বসে তিনি কিন্তু কোনো জনবিরোধী নীতি গ্রহণ করেনি। এবং সেই সঙ্গে কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ, তিনি কিন্তু যে পুরোপুরি রাজতন্ত্রকে ভুলে গিয়েছিলেন এমনটাও নয়। অর্থাৎ একদিকে তিনি জনবিরোধী নীতি গ্রহণ করেনি, আবার একদিকে তিনি রাজতন্ত্রকে পুরোপুরি কায়েমও করেনি বা রাজতন্ত্রকে ত্যাগও করেনি। অর্থাৎ তিনি এই যে রাজতন্ত্র এবং গণতন্ত্র শাসন ব্যবস্থা এই দুইয়ের মাঝামাঝি তিনি যে নীতি সেটা নিয়েছিলেন, যেটাকে বলা হয় মধ্যপন্থা নীতি। এবং এই মধ্যপন্থা নীতি নিয়েই তিনি শাসনকার্য পরিচালনা করছিল। কিন্তু 1824 খ্রিস্টাব্দে এই অষ্টাদশ লুই মারা যাওয়ার পরে তারই ভাই দশম চার্লস, যার প্রকৃত নাম ছিল ডিউক অফ আর্টেস, তিনি দশম চার্লস উপাধি নিয়ে সিংহাসনে বসে এবং তিনি 1824 থেকে 30 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেছিলেন। এবং মনে রাখবে এই দশম চার্লসই কিন্তু বুর্ব রাজবংশের শেষ রাজা। তিনি কি বলছে দেখে নাও, আমি কাঠ কেটে খাবো বা কাঠ চেরাই করে খাবো, কিন্তু ইংল্যান্ডের মতো সংবিধান মেনে চলতে পারবো না। অর্থাৎ তিনি এখানে বলতে চেয়েছে যে আমি কাঠ কেটে খাবো, কিন্তু আমি ইংল্যান্ডের রাজার মতো রাজা হব না। অর্থাৎ নিয়মতান্ত্রিক রাজতন্ত্র কিন্তু ইংল্যান্ডে প্রতিষ্ঠিত, তাই তিনি বলতে চেয়েছে আমি নিয়মতান্ত্রিক রাজতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে চাই না। অর্থাৎ মেটার্নিক যে পুরাতন তন্ত্রকে ফিরিয়ে আনতে চেয়েছিল দশম চার্লসও সিংহাসনে বসে তিনি অষ্টাদশ লুইয়ের যে মধ্যপন্থা নীতি অবলম্বন করেছিলেন, তিনি সেই মধ্যপন্থা নীতি থেকে সম্পূর্ণ বেরিয়ে এসে তিনি কিন্তু মেটার্নিকের মতোই তিনি উগ্র রাজতন্ত্রের একজন সমর্থক ছিলেন এবং ফ্রান্সে সেই পুরাতন তন্ত্র বা অসিয়ারিজমকে তিনি কিন্তু প্রতিষ্ঠা করার সর্বোচ্চ বা সর্বোত্তম চেষ্টা করেছিলেন। এবং এর ফলেই কিন্তু ফ্রান্সে যে জুলাই বিপ্লব, সেই বিপ্লবটা কিন্তু সংগঠিত হওয়ার পর্যায়ে পৌঁছেছিল। এবারে আমরা দেখব জুলাই বিপ্লবের কারণ। এক হচ্ছে মধ্যপন্থা নীতি বাতিল। অষ্টাদশ লুই সিংহাসনে বসে তিনি কিন্তু মধ্যপন্থা নীতি অবলম্বন করেছিলেন, অথচ দশম চার্লস সিংহাসনে বসে 1824 সাল থেকে তিনি কিন্তু সেই মধ্যপন্থা নীতিকে বাতিল করে তিনি সম্পূর্ণভাবে রাজতন্ত্রকে ফিরিয়ে আনতে চেয়েছিলেন এবং তিনি ছিলেন একজন উগ্র রাজতন্ত্রের সমর্থক। এই জন্য তিনি গণতন্ত্র, জাতীয়তাবাদ, উদারনীতিবাদ এই যুগের যে সমস্ত বৈশিষ্ট্যগুলো ছিল এই সমস্ত বৈশিষ্ট্যগুলোকে বাতিল করে তিনি মধ্যপন্থা নীতিকে ত্যাগ করে সেই রাজতন্ত্রকে ফিরিয়ে আনতে চাইলে ফ্রান্সের জনগণ তারা কিন্তু ক্ষুব্ধ হয়েছিল। দুই ছিল ধর্মীয় উদ্যোগ। অর্থাৎ দশম চার্লস সিংহাসনে বসে তিনি চেয়েছিলেন বা তিনি চেষ্টা করেছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উপরে গির্জার প্রাধান্যকে প্রতিষ্ঠা করতে। শুধু তাই নয়, তিনি গির্জার বিরুদ্ধে সাধারণ জনগণ যাতে কোনো সমালোচনা না করতে পারে সেজন্য তিনি কঠোর ব্যবস্থা গ্রহণ করেছিলেন। এছাড়াও তিনি বিভিন্ন জেসুইট মিশনারি যারা ছিল তাদেরকে দেশে ফিরিয়ে এনে তাদেরকে বিভিন্ন অধিকার দেওয়ার চেষ্টা করেছিলেন, যা কিন্তু জনগণ ভালোভাবে নেয়নি। এরপরে 3 নম্বর হচ্ছে অভিজাতদের ক্ষতিপূরণ। অর্থাৎ যে সমস্ত অভিজাতদের দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল বা তারা দেশ থেকে ত্যাগ করে চলে গিয়েছিলেন, সেই সমস্ত দেশ থেকে অভিজাতদেরকে দশম চার্লস কিন্তু আবার ফিরিয়ে আনে। শুধু ফিরিয়ে আনেনি, তিনি কিন্তু অ্যাক্ট অফ জাস্টিস নামে একটি আইন প্রবর্তন করে এবং এই অ্যাক্ট অফ জাস্টিস নামক আইন প্রবর্তন করে ওই সমস্ত দেশ থেকে অভিজাতদেরকে দেশে ফিরিয়ে এনে তাদেরকে ক্ষতিপূরণ দানের ব্যবস্থা করে, অর্থাৎ বিভিন্ন জমি তাদেরকে দেওয়ার চেষ্টা করে। এইভাবে দেখা যায় তিনি সেই পুরাতন তন্ত্রকে বা অভিজাত তন্ত্রকে ফিরিয়ে আনার চেষ্টা করেছিল, যা ফ্রান্সের জনগণ ভালোভাবে গ্রহণ করেনি। 4 নম্বর পয়েন্ট, পলিগনেকের ভূমিকা। পলিগনেক ছিলেন দশম চার্লসের প্রধানমন্ত্রী এবং তিনিও ছিলেন দশম চার্লসের মতনই একজন উগ্র রাজতন্ত্রের সমর্থক। তাই তিনি চেয়েছিলেন যে ধর্মযাজকদের সে লুপ্ত অধিকার এবং অভিজাতদের যে বিশেষ অধিকার সেটা তারা সমাজে প্রতিষ্ঠিত করতে চেয়েছিল। এবং তিনিও গণতন্ত্র, জাতীয়তাবাদ, উদারনীতিবাদকে ধ্বংস করে তিনি রাজতন্ত্রকে ফ্রান্সে প্রতিষ্ঠা করতে চেয়েছিল, যা কিন্তু জনগণ ভালোভাবে গ্রহণ করেনি।
এবারে আমরা দেখে নেব জুলাই বিপ্লবের প্রত্যক্ষ কারণ, অর্থাৎ জুলাই বিপ্লবের প্রত্যক্ষ কারণ ছিল জুলাই অর্ডিন্যান্স। 1830 খ্রিস্টাব্দের 26শে জুলাই দশম চার্লসের প্রধানমন্ত্রী পলিগনাক তার পরামর্শে দশম চার্লস 4টি অর্ডিন্যান্স জারি করেছিল। যেহেতু জুলাই মাসে এই অর্ডিন্যান্স জারি করেছিল তাই এটাকে বলা হয় জুলাই অর্ডিন্যান্স। এই 4টি অর্ডিন্যান্স ছিল: 1. সংবাদপত্রের স্বাধীনতা হরণ করা, 2. আইনসভা ভেঙে দেওয়া হয়, 3. বুর্জোয়া শ্রেণীর ভোটাধিকার সংকুচিত করা হয়, 4. 1814 সালের সনদ আইন বাতিল করা হয়। অর্থাৎ এই 4টি অর্ডিন্যান্সের মধ্যে দিয়ে কিন্তু ফ্রান্সের সাধারণ জনগণের যে অধিকার বা তার স্বাধীনতা সেগুলো কিন্তু সম্পূর্ণভাবে কেড়ে নেওয়া হয়। ফলে ফ্রান্সের জনগণ তারা ক্ষুব্ধ হয়ে ওঠে এবং দেখা যায় অ্যাডলফ থিয়ার্স তার নেতৃত্বে ফ্রান্সের জনগণ তারা রাস্তায় নেমে আসে এবং দেখা যায় 27শে জুলাই থেকে 29শে জুলাই, অর্থাৎ এই 3 দিন ধরে ফ্রান্সে কিন্তু তীব্র আন্দোলন চলতে থাকে এবং এটাই কিন্তু জুলাই বিপ্লব। এবং এই 3 দিনের গৌরবময় বিপ্লবের মধ্যে দিয়ে ফ্রান্সের যে পূর্ব রাজবংশ যারা দীর্ঘদিন ধরে ফ্রান্সে রাজত্ব করেছিল, বা আমরা দেখেছি নেপোলিয়নের পতনের পরে যে পূর্ব রাজবংশ ন্যায্য অধিকার নীতি অনুসারে ফিরে এসেছিল, সেই পূর্ব রাজবংশের কিন্তু পতন ঘটে এবং দশম চার্লস তিনি কিন্তু পদত্যাগ করতে বাধ্য হয় এবং শেষ পর্যন্ত দেখা যায় অর্লিয়েন্স বংশের শাসক লুই ফিলিপ তিনি সিংহাসনে বসে অর্লিয়েন্স বংশের সূচনা করেছিল। এবং এখানে মনে রাখবে এই জুলাই বিপ্লবের সাফল্যে কিন্তু ভারতের একজন অন্যতম মনীষী রাজা রামমোহন রায় তিনি কিন্তু খুবই আনন্দিত হয়েছিল। এবারে আমরা দেখব জুলাই বিপ্লবের ফলাফল। সবথেকে বড় ফলাফল ছিল এই বিপ্লবের মধ্য দিয়ে কিন্তু ফ্রান্সে পূর্ব রাজবংশের পতন ঘটে এবং অর্লিয়েন্স বংশের শাসক লুই ফিলিপ তিনি সিংহাসনে বসেছিল এবং লুই ফিলিপকে কিন্তু বলা হতো নাগরিক রাজা, এটা তোমরা মনে রাখবে। এছাড়া অভিজাততন্ত্র, যাজকতন্ত্র, স্বৈরাচারী রাজতন্ত্র তার কিন্তু পতন হয়েছিল বিপ্লবের মধ্য দিয়ে। শুধু তাই নয়, হল্যান্ডকে যে বেলজিয়ামের সঙ্গে জোর করে যুক্ত করা দেওয়া হয়েছিল সেই বেলজিয়াম কিন্তু স্বাধীনতা আন্দোলনের মধ্য দিয়ে স্বাধীন হয়েছিল এবং সুইডেনকে নরওয়ের সঙ্গে যুক্ত করে দেওয়া হয়। সেই নরওয়েকে কিন্তু সুইডেনের রাজা স্বায়ত্তশাসন প্রদান করেছিল, অর্থাৎ বেলজিয়াম এবং নরওয়ে এই দুটো জায়গা কিন্তু তারা প্রায় স্বাধীন হয়ে উঠেছিল। শুধু তাই নয়, রাশিয়া তারা কিন্তু পোল্যান্ডকে জোর করে দখল করে রেখেছিল, সেই পোল্যান্ডকে তারা কিন্তু স্বায়ত্তশাসন প্রদান করেছিল। এছাড়াও ইতালিতে জাতীয়তাবাদী আন্দোলন শুরু হয়েছিল, যা ইতালির ঐক্য আন্দোলনের একটা নতুন পথ কিন্তু রচনা করেছিল এবং গ্রিসেও জাতীয়তাবাদী আন্দোলন শুরু হয়েছিল। এছাড়া পর্তুগাল ও স্পেনের অধিবাসীরা তারাও কিন্তু গণতন্ত্রের দাবিতে আন্দোলন শুরু করে। এক কথায় বলা যেতে পারে যে জুলাই বিপ্লব সেই বিপ্লবের ঢেউ শুধুমাত্র কিন্তু ফ্রান্সের অভ্যন্তরে নয়, ফ্রান্সের সীমানা ছাড়িয়ে ইউরোপের অন্যান্য দেশগুলিতে ছড়িয়ে পড়ে এবং দেখা যায় সেই সমস্ত পরাধীন দেশগুলিতে বা যেই সমস্ত দেশগুলোকে বিভিন্ন শক্তিশালী শাসক যারা বা শক্তিশালী দেশগুলি তাদের উপরে অধিকার প্রতিষ্ঠা করে রেখেছিল, সেই সমস্ত দেশগুলিতে গণতন্ত্র, জাতীয়তাবাদ, উদারনীতি ভাবধারার প্রসার ঘটে এবং তারা তাদের স্বাধীনতাকে রক্ষার জন্য কিন্তু আন্দোলনের পথে নেমেছিল। ভিডিওটি দেখার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। পরের ক্লাসে আমরা এই অধ্যায়ের অন্য টপিকগুলো নিয়ে আলোচনা করব এবং সেই সাথে প্রশ্ন ও উত্তর তোমাদেরকে দেওয়া হবে।